গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় সীমাতে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। তবে সীমান্তিকা একদম ফোন ধরছে না। মনের কষ্টে কালকে আমার লাইফ থেকে যে চলে গেছে, তারপর ওর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আমি সকালবেলায় ট্রাই করেছি ওর সঙ্গে কথা বলার, সকাল নয় এই দুপুরের দিকে। তোমরা জানো আমি পরপর কীভাবে ব্যস্ত থাকি। সকালে আজকে মারুকে নিয়েও একটা ভিডিও ছেড়েছি। তারপর সংসারে শুভদা, স্নান, অনেক কিছু আছে। তার মধ্যেও সীমান্তিকাকে ফোন করেছি, ধরেনি, একটা ভয়েসও পাঠিয়েছি। সীমান্তিকা, তোকে বলছি প্লিজ রাগ করবি না বা কষ্ট পাবি না, আমরা লড়াইয়ে নেমেছি। এখন ওরা আমাকে না পারলে আমার ছেলে মেয়েকে, আমাকে না পারলে নয়নতারাকে, আমাকে না পারলে হচ্ছে আমার ফ্যামিলিতে আমার হাজব্যান্ডকে, আমাদের দোকানে, তারপরেও যদি না পারে, দেখো এত কিছু করেও যখন আমায় দমাতে পারছে না, তখন আমার ভিউয়ার্সদের এটা আজকালকে আরও একটা ভিডিওতে, ওর ভিডিওতে একজনার আইডি রিভিল করেছে। তো সেই জায়গায় আরও সীমান্তিকাকে নিয়ে বাজে কথা বলা হয়েছে। দেখো আমি একটা কথা বলছি, প্রথমত এই ব্ল্যাকমেলিংগুলো আমি একদম করি না কোনো দিন। আমার এগুলোকে খুব অপছন্দ হয়, খুব অপছন্দ। আমি তো অ্যাকচুয়ালি কোন মানুষ কি কমেন্ট করছে, এতগুলো কমেন্ট না, মানে আমার ওর ভেতরে কে নেগেটিভ করলো আমার এগুলো খেয়ালই আসে না, আসে না। এবং তাকে টার্গেট করা, এই যে আছে তো আমার আইডিতে এতদিন আমার সীমাদি 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 করে একবারে তার আমার পা চেটে চুটে পরিষ্কার, সরি এটা বলা ভুল, মানে সে সীমাদি সীমাদি করে আমার কমেন্ট বক্স আলো করে রাখতো। সরি, পা চাটাচাটিটা বলাটা ভুল। তো সেই জায়গায় সে আমার কমেন্ট বক্স আলো করে রাখতো। সে তার আমার সব কিছুই ভালো লাগতো। হতেই পারে দুটো মানুষের মধ্যে একজনকে চুজ করেছে আর একজনকে করেনি, এটা তার অভিরুচি, তার রুচি, তার তার মেন্টালিটি, তার যেটাকে যাকে ভালো লেগেছে সে তাকে সাপোর্ট করেছে। এইটার জন্যে এই নয় তার ফেসবুক আইডিটা আমি ঘাঁটবো, তার ওকে কে, ওর ফ্রেন্ড সার্কেলে কে কে আছে তাদেরকে দেখবো, তাদেরকে মেসেজ করব, বা ওরা কাকে লাইক করলো কাকে ডিসলাইক করলো, বা ওই কমেন্ট বক্সে কমেন্টে কোনো ধরো রিলস ছেড়েছি সেখানটা আমাকে কে কী কমেন্ট করলো, তার রিপ্লাই আমি তাকে কি কমেন্ট করলাম, সেগুলো নিয়ে জল্পনা কল্পনা করব, আলোচনা করব। এগুলো ভাই আমার সময় নেই, আর এই নোংরা ইয়েতে আমি যাই না। তবে হ্যাঁ, আরশ কেন গেছে, ব্যাপারটা হচ্ছে আরশ কেন ওখানে গেল, আরশকে নিয়েই ও ধরো এইসব ক্রিয়েটার, এইসব ভিউয়ার্সগুলো না একটা সময় আরশের কমেন্ট বক্সও আলো করে থাকতো। তো সেই জায়গায় সেখানে ভাই ভাই বা দাদা দাদা করে, এমনকি পার্সোনাল মেসেঞ্জারেও এরা কথোপকথন করতো। দেখো বড় দেশদ্রোহী আমায় বলে, অথচ আমার সাথে আরশের কোনো কথোপকথন হয় না। কিন্তু যারা আমায় দেশদ্রোহী কথাটা বারবার প্রচার করার আলোতে আনে বা প্রচার করতে চায়, তারাই কিন্তু আরশের সঙ্গে মেসেঞ্জারে চ্যাটিং, ফেসবুকে চ্যাটিং, কথোপকথন, মনের দুঃখ শেয়ার, আদান প্রদান এসব করেছে। তারপর গিয়ে তারাই আবার ওর নামে গিয়ে নোংরা কমেন্ট অন্য একটা কমেন্ট বক্সে গিয়ে লেখে। তো সেটা কেউ না কেউ ওর কাছে পাঠিয়ে দিয়েছে, তখন সে ওরও তো কিছু ন্যূনতম জিনিস জানে, সেটা একদম দিয়েছে ওকে ঠুসে। তবুও বলবো ফেসবুক আইডি মাইডি কারোর ঘাটাটা এটা আমার রুচিতে হয় না, কারণ আমি সময় পাই না ভাই। আমি এত সময় পাই না যে, ও একটা ব্যাচেলার ছেলে, ও হয়তো অনেক কিছু এডিটিংয়ের সময় পায়, ও অনেক কিছু খুঁজে বের করতে সক্ষম হয়, সেটা আমরা দেখেছি এই ইউটিউবের পর্দায়। আমরা অনেক কিছু খুঁজে পাইনি, ও একই ভিডিওকে নিয়ে আমরা ভিডিও করেছি, আমরা যেটা দেখতে পাইনি ও সেটা দেখতে পেয়েছে, এবং প্রমাণস্বরূপ আমাদেরকে ওয়াইটিতে তুলে দিয়েছে যে এইখানটায় এইটা বলেছে, এইখানটায় ফোকলা দাঁড়িয়ে আছে, এইখানটায় ফোকলার ছায়া, আর এইখানে ফোকলার সুইচ অফ করলো, এইখানে ফোকলার সুইচ চালালো, এইখানে টেপি ফোকলাকে চোখের ইশারা করে বললো। আমরা ভাই খুঁজে পাইনি। ফোকলা বাইকে করে যাচ্ছে, ওর বাইকের শ্যাডোটা, টেপি আর ফোকলা যে একই বাইকে বসে আছে, আর ওটা টেপি ফোকলা, তার শ্যাডোটা রাস্তা, চলতি রাস্তায় হচ্ছে একটা আয়নাতে বা কাঁচে পড়েছে, সেই সবও তুলে এনেছে। তো ও যেটা খুঁটিয়ে করতে পারে আমরা পারি না। আমরা তো হাউস ওয়াইফ, সংসার ধর্ম করার পর একটা ভিডিও করে দেখার পর ওর যে কটা কথা মাথায় আসলো বলে দিলাম। এটা হলো আমাদের ভিডিও। তা সেই জায়গায় আরশ তো খুঁটিয়ে ভিডিও করে। এবার আরশের ভিডিও মানুষের কাছে মার্কেটের চাহিদা বেশি, মানুষ দেখে বেশি, ওখানটায় ভিড় করেও বেশি। তো সেইখানটায় এই ভিউয়ার্সরাই কিন্তু ওকে খবর দেয়, এই ভিউয়ার্সরাই কিন্তু ওর সাথে গল্প করে, এই ভিউয়ার্সরাই কিন্তু ফোন করে, মনের কথা আদান প্রদান করে। আবার এই ভিউয়ার্সরাই ওর নামে গিয়ে যখন অন্য কোথাও বাজে কমেন্ট লিখে, তখন তো এ ছাড়ার পাত্র নয়।
তখন এও ধরে ইয়ে দিয়ে দেয়। তা সেখানটায় যেহেতু ওকে বলা হয়েছে, তার জন্যে আবার সীমান্তিকাকে তুলে আনাচ্ছে। সীমান্তিকা একটা সাধারণ ভিউয়ার্স, সে আমাকেও ভীষণ ভালোবাসে, সে আরেকজনকেও ভীষণ ভালোবাসতো কোনো এক সময়। তো সেইখানটায় তার বাড়িতে সে গেছে, গিফট কিছু মানে চকলেট বকলেট কোনো শাড়ি মাড়ি নিয়ে গেছে, তাকে দেখে এসেছে। এবং ওর ওপরে টার্গেট হলো কবে থেকে, যেদিন থেকে সীমান্তিকা আমার বাড়িতেও এসেছে আমার সাথে দেখা করতে। এবং কোন টাইমে এসেছে, যেই সময় একটা বড় ডামাডোল চলছে সেই সময়। এবং ওর হাজব্যান্ডকে নিয়ে, ওর মাকে নিয়ে, ওর ফ্যামিলি, ওর মায়ের যা আর ওর হাজব্যান্ড আর ওর ফ্যামিলি মেম্বার নিয়েও আমার বাড়িতে এসেছে। সেখানটায় ওর পোশাক নিয়ে বলা হলো, এমনকি ও তো আমার মাম্পির থেকে সামান্য বড় হবে, একদম বয়স না, বাচ্চা মেয়ে। আমি তো চোখের সামনে দেখলাম, মাম্পির থেকে হয়তো 2-1 বছরের বড় হবে। সেই মেয়েটাকে বলছে আমার হাজব্যান্ড, ও এমন পোশাক পরে এসেছে যাতে আমার হাজব্যান্ডের মন রেজাতে পারে। তো এইগুলো ওর খুব খারাপ লেগেছে যে আঙ্কেলকে আমি এত ভালোবাসি, যেহেতু আমার বাবা কিছুদিন আগেই গত হয়েছে, যেটা প্রিয়াঙ্কাও বলে। প্রিয়াঙ্কা কিন্তু শুভদাকে ভীষণ ভালোবাসে, শুভদার কিন্তু ফ্যান ফলোয়ার আমার থেকে বেশি। এই ইউটিউবে আমাকে যতগুলো মানুষ যতটা না ভালোবাসে, শুভদাকে তার থেকেও বেশি ভালোবাসে। কারণ বেশিরভাগ মানুষই ওনার কথাতে, ওনাকে দেখে ভীষণ পছন্দ করে, ওনাকে, ওই মানুষটার ব্যক্তিত্বকে খুব পছন্দ করে। তাই সেই জায়গায় এই নোংরা ওয়ার্ডটা কতটা বড় খারাপ কথা, যে সে এক ভিউয়ার্স আন্টি বলছে তাকে, সে আন্টির বাড়িতে এসেছে এবং তার হাজব্যান্ডকে আঙ্কেল বলে। সেই হাজব্যান্ডকে মন রেঝানোর জন্য ও একটা পোশাক পরে এসেছে, যে পোশাকটা খুব খারাপ না, একদম সুন্দর পোশাক। ইয়াং মেয়েরা এরকমই পোশাক পরে, একদম ইয়াং মেয়েরা এরকমই পোশাক পরে। আর ও যেহেতু যে আরও দিল্লির মতো জায়গায় বসবাস করে, ও তো আরও আপডেট। এবার তাতেও এরা ক্ষান্ত হচ্ছে না, মানে আমাকে দলতে 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 হচ্ছে না। যার হাজব্যান্ড একজন আর্মি, আর এখন আমাদের দেশের পরিস্থিতি কি, বর্ডারের পরিস্থিতি কি, কিভাবে যুদ্ধ হচ্ছে, তার মানে আমাদের এই আর্মি নজওয়ানদের কিভাবে পরিশ্রম দিতে হচ্ছে দেশকে রক্ষা করার জন্য। সেই আর্মির ওয়াইফকে, যে সত্যি বলছে মেয়েটা কোথাও একটা কটু কথা লেখে না, ও কোনো বাজে স্ল্যাং ইউজ করে না, কোথাও কটু কথা লেখে না, কোনো, ওর কথাবার্তা ভীষণ মার্জিতর ভেতরে থাকে, কোনো বাজে না। মেয়েটির হচ্ছে নিঃসন্তান, ও সন্তানের আশায় যে যেখানে বলে, যেখানে মানত করলে এটা হবে, ওখানে মানত করলে এটা হবে, ও কিন্তু ওখানে চলে যায় বা পুজো দেখলে প্রত্যেক মানুষ করে। হাজব্যান্ড যেহেতু ডিফেন্সে থাকে, সেই জায়গায় বাড়িতে ও অনেক সময় যেখানে পুজো আচরা বা যে কোনো কথা বলে, হাজব্যান্ডের যদি ছুটি ছাটা পড়ে তাহলে ও সেখানে গিয়ে পুজো দেয়, ভীষণ ভক্তি। ও ঠাকুর ঘর ঠাকুর নিয়েও ব্যস্ত থাকে। সেই জায়গায় এই মেয়েটিকে বলছে যে গোপালটা নিয়ে গেছো, সেটার ভিতরে প্রাণ পাবে তো, মানে কতটা নিচু মন। শুধু তোমাদেরকে আমি বলছি, এইসব মানুষগুলোকে সত্যি কি সাপোর্ট যারা করে, তারা কি মানসিকতা, যে একটা গোপাল নিয়ে গেছে, সেই গোপালটা বলছে সেই গোপালটায় প্রাণ পাবে তো, মানে ওর কোলে আলো করে একটা গোপাল আসবে কিনা একটা জিজ্ঞাসা চিহ্ন লাগাচ্ছে। সেই মেয়েটির মনের অবস্থা কি হতে পারে বলো তো? শুধু তার অপরাধ, সে আমাকে সাপোর্ট করেছে, তার একটাই অপরাধ, সে আমার বাড়িতে এসেছে। আমাকে সাপোর্ট করা, আমার বাড়িতে আসা, এটা হলো তার অপরাধ। সেই কারণে ওর হাজব্যান্ড একজন আর্মি, বর্ডারে কাজ করে, বর্ডার রক্ষী, তাকে বলছে তার থ্রুতে কোনো খবর বাইরে পাচার হচ্ছে না তো। মানে মানসিকতা কতটা নিম্ন, কতটা নিম্ন, কতটা নিম্ন হলে এরা এইসব বিষয়গুলোকে তুলে ধরতে পারে। তা যাই হোক, সেখানটায় একজন কমেন্ট করেছে, সেইখানটায় আমাদের পাতাখোর কিছু উত্তর দিয়েছে, সেটা আমি আজকে তোমাদের বলবো। কারণ পাতাখোরের লিডার বলছে, সে ওটা কমিউনিটি পোস্ট দিয়েছে, সেখানটায় লেখা আছে যে কোনো মহিলার গোপন ছবি এবং তার যদি কোনো এক্সট্রা অ্যাফেয়ার থাকে, তাকে নিয়ে ব্ল্যাকমেলিং, আর হচ্ছে কোনো সময় তার বডির মানে কোনো টেক্সচার নিয়ে বা বডি পার্টস নিয়ে নোংরা কাটাছেঁড়া, তাহলে তাদের এগেনস্টে সাইবার ক্রাইম হবে। আর একটা নয় একাধিক প্রেম করতে পারে, একটা নয় একাধিক সম্পর্কে মহিলারা জড়িয়ে থাকতেই পারে, বেশ করবে। তো সেই জায়গায় বলছি তাহলে আমি একটা স্টেশনের ওপর দিয়ে চলে যাচ্ছি, সেই চলন্ত মানুষের ছবি
আনাচে কানাচে এখন লুকিয়ে আমাকে চেনে, এখন মোটামুটি কম বেশি সবাই চেনে, কম বেশি লোক চেনে। এবার আমি একটা প্ল্যাটফর্মের মধ্যে হেঁটে যাচ্ছি, সেইখানটায় আমার একটা পিকচার তুলে, আমার একটা ভিডিও করে, শুধু পিকচার নয় ভিডিও করে, সেই ভিডিওটা একটা চ্যানেলের মাধ্যমে বাইরে আসে এবং কমিউনিটি পোস্টেও সেই পিকচার দেয়। কি করে? তাহলে তার এগেনস্টে সাইবার ক্রাইম করা উচিত না? ইনি কিন্তু একজন মানবের অধিকারের জন্যেই লড়ে, মানবিকতা দেখিয়ে লড়ে এবং মহিলাদের পাশে থাকে। তাহলে সেখানটা একজন বর্ডার রক্ষী, একজন আর্মি, তার ওয়াইফকে এইভাবে যে কাটাছেঁড়া হচ্ছে, সেখানটায় উনি কি বলছেন? কারোর পোশাক নিয়ে কথা বলা, সেখানে উনি কি বলছেন? ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়াই আলাদা, ক্রিয়েটার টু ক্রিয়েটারকে টানার এখানে কোনো প্রশ্ন না। কিন্তু ওনাকে নিয়ে কি হচ্ছে? বর্ডার রক্ষীকে নিয়ে কি হচ্ছে? কি হচ্ছে? এদের জন্যে সব আমি কেন আমি এই জায়গা থেকে বেরিয়েছি, এই জায়গায় না একদম এত মিথ্যে আর বলে না মন যেমন চায় আমি আমার কথা আমার মতো সাজিয়ে নেব, সে পাবলিক খায় চায় না খায়। আরে পাবলিকে তো জুতোর বাড়ি পড়বে আমার গায়ে কিছুদিনের মধ্যে, কারণ পাবলিক যেটা খাবে আমি সেটাকে পাবলিককে দেবো, কারণ পাবলিক ভুল খায় না, এই পাবলিক সব জানতা है, বলে না এই পাবলিক হ্যাঁ ভাই সব জানতি হ্যাঁ পাবলিক হ্যাঁ। এই পাবলিকের কাছে তুমি কিন্তু মিথ্যে বা সত্যি লুকাতে পারবে না, এই পাবলিক সব জানে, এই পাবলিককে তুমি কখনো বোকা বানাতে পারবে না। আর আমাদেরকে বলে পাবলিককে বোকা বানাতে, তা আমি তো তোমাদের বোকা বানাতে পারবো না। তা আমি যখন জানি এই পাবলিকগুলোকে আমি বোকা বানাতে পারবো না, তারপর আমি কেন বোকা কথা বলে আমি নিজে বোকা হব এই ক্যামেরার সামনে? তাহলে আমি সে কাজটা করবো না, যেখানটায় মনে হবে যেন আমি বোকা। আমি জানছি যে এই পাবলিকগুলো বুঝতে পারছে এই কথাটা, তারপর আমি কেন তোমাদের বোকা কিছু কথা বলবো, বলে আমি নিজে বোকা হব? তাহলে আমি যেই জন্যে এসেছি এই ওয়াইটিতে কী করতে এসেছি? আমার একটা যে আমার মনের কথা বলতে এসেছি, আমি একটা জিনিস দেখে যেটা সত্যি মত্যি বিচার করে সেটা আমি আমার মনোভাব প্রকাশ করতে এসেছি। তো এখানে আমি আমার মনোভাব কোথায় প্রকাশ করতে পারছি? এখানে তো মনে হচ্ছে অন্য কেউ আমাকে কাঠের পুতুলের মতো চালনা করার চেষ্টা করছে। হ্যাঁ, এটাই করিনি বলে এখন আমি দেশদ্রোহী, কাঠের পুতুলের মতন। যদি আমায় বলে ডায়ে চলো ডায়ে, বাঁয়ে চলো বাঁয়ে, যদি ডায়ে বাঁয়ে ঠিক করে না চলো তুমি দেশদ্রোহী, তোমার নামে ক্রিমিনাল কেস হবে, একদম জেলের ভাত তুমি নির্ধারিত। তো তাহলেই তোমাকে খেতে হবে ক্রিমিনাল কেস, খাও জেলের ভাত। একদম আমার কথা শোনো না, একদম মানে একছত্র মিথ্যে কথা বলার জন্যে সবাইকে ক্যামেরার সামনে বসিয়ে দেবে, একদম আজে বাজে মিথ্যে কথা। ওই যে পেটে আমার কথা থাকে না, নিজেই বলবে আরে ওকে তো জানানো হয়নি, ওকে তো জানালে ওর পেটে কথা থাকে না, আমার পেটে কথা থাকে না, আমার তো পেট পাতলা, আমি তো সব কথা প্রচার করে দেব, সাথে সাথে ভিউজ কামানোর জন্যে আমি তো কেঁদে কেটে ভিডিও দিয়ে ফেলবো। ভাগ্যিস ভিউজের কথাটা এখনও ওরা আর বলতে পারছে না, ওদের মুখের মধ্যে নুরও বসে দিয়েছি। একদম ভিডিও করার জন্য বলে ধৈর্য, এই যে ধৈর্য ধরে তোমরা বলো না চ্যানেলটা নষ্ট করছিলে সীমা চ্যানেল, আমি জানি আমি যখন ভিডিও দেবো ঠিকই আমি আমার চ্যানেলকে টেনে আমি তুলে নেব, কিন্তু তার আগে এই যে ধৈর্য ধরে এই যে বলতে পারবে না বলতে পারবে ওই বড় চ্যানেল, না বলতে পারবে লিডার, যে ভিউজের জন্য আমি এখানটায় প্রত্যেকটা জিনিস বিক্রি করছি, এটা একদম ওদের মুখে মানে মুখ থেকে উচ্চারণই করতে পারবে না। আমার তো পেটে কথাই থাকে না, কিচ্ছু আমি আমার পেটে রাখতে পারি না। আবার শোনার সাথে সাথে আমি ক্যামেরা খুলে কেঁদে কেটে মানুষের কাছে সত্যি মিথ্যেটা জানিয়ে একদম আমি পরিষ্কার হয়ে যাব। সত্যি সব সত্যি জানিয়েছি আমি, হ্যাঁ সব সত্যি জানিয়েছি। আমাদের পাতাখোর দেখছে ফেসে গেছি, পাতাখোর তো তার আগে এত ভিডিও করেছে চিল্লিয়ে সব আমি জানি, সেইখানটায় পাতাখর দেখছে এই তো মানে উল্টো এমন লাইভ করেছে, উল্টো ঝাঁটার বাড়ি আমার দিকে আসছে, তার জন্যে না ওটা মিস্টেক করে নামটা বেরিয়েছে, মিস্টেক। তো যাই হোক চলো পাতাখরের কিছু মানে পাতাখরের কিছু কথাটা আমি তোমাদের কাছে তুলে ধরবো। তার আগে এক ভিউয়ার্স কি বলেছে, তার অ্যান্সারে কি ও বলেছে, প্লিজ নাম করে দিদি বলেছে, খুব সুন্দর ভদ্রভাবে লিখেছে। আর নিজেকে বিপদে ফেলো না, তুমি একজন জেনারেল ভিউয়ার্সের হাজব্যান্ডের নামে বলছো যিনি আর্মি ম্যান, তোমার ওপরে মানহানির কেস
হলে তুমি তোমার সব ফ্ল্যাটগুলো বিক্রি করেও শোধ করতে পারবে না। তোমার ছেলে এখনও অনেক ছোট। তুমি এইভাবে নিজের ঘরের দুঃখ নিজের ঘাড়ে বন্দুক রেখে অন্যকে গুলি করার সুযোগ দিও না। সবাই বোঝাচ্ছে, মানে ও একজন ভালো শুভাকাঙ্ক্ষী বলে তাকে বোঝাচ্ছে যে অন্য কাউকে তোমার কাঁধে বন্দুকটা রেখে গুলি করতে দিও না। তুমি অন্য কাউকে তোমার কাঁধটা দিচ্ছ গুলি করার জন্যে, সে কিন্তু গুলি করে বেরিয়ে যাবে, ফেঁসে যাবে কিন্তু তুমি, কারণ তোমার কাঁধে বন্দুকটা আছে। দারুণ কমেন্টটা লিখেছ, আমি নামটা একটু গোপন রাখছি। আচ্ছা, তুমি এইভাবে বন্দুক রাখতে দিও না, অন্যকে গুলি করার সুযোগ দিও না। আচ্ছা, পাগলামি বন্ধ করে সেন্সিবল হও। কোনো একদিন সম্মান করতাম তোমাকে, তাই আজ অনেক দিন পর তোমার ভালোর জন্যে কিছু বললাম। তাকে লিখছে, অ্যান্সার দিচ্ছে, শোনো। আমি ওনার নামে কিছু বলিনি, তার ওয়াইফের নামে বলেছি। ভয় আমায় দেখিও না। নিজের দেশের এমন যুদ্ধ পরিস্থিতিতে আমি যদি সাধারণ নাগরিক হয়েও কারোর ওপরের সন্দেহ, ওপরটা ও আর মাঝখানে অনেকটা পেসের পরে এসেছে, কারোর ওপরের সন্দেহ প্রকাশ করি, তাতে আমায় কি শাস্তি পেতে হয় আমি দেখতে রাজি আছি। আচ্ছা, আর্মি ম্যানের বউয়ের এই অবস্থাতেও একজন বাংলাদেশির সাথে কি এমন সুসম্পর্ক বজায় রাখা আর দরকার পড়লে সেটা আমিও দেখতে চাই। বললাম তো, বলো কেস করতে, আমিও প্রমাণ দিয়ে দেব কেন এই সন্দেহ প্রকাশ করেছি। আর্মি ম্যানের বউয়ের গতিবিধির ওপর আমার জন্য দরদ দেখাতে হবে না। বাবা, আমার জন্য দরদ দেখাতে হবে না। দেখেছো ও কেন, ওকে যারা সম্মান করে, দেখো কত সুন্দর ওপরে কমেন্টটা লিখেছে, ওকে যারা সম্মান করে, ওকে যারা ভালোবাসে, তাদেরকে হচ্ছে আমাকে দরদ দেখাতে হবে না। কোনো এক সময় তোকে ভালোবাসতো। আজকে বললাম না, আমাকে বহু মানুষ, বহু ক্রিয়েটার, আমি কিন্তু মাই সিম্পল লাইফের এগেনস্টে ভিডিও করতাম, একদম আবার বাজেও ভিডিও করতাম, তারা কিন্তু আমাকে বারবার বোঝাতো এবং বলতো, সীমা তোমাকে আমার ভালো লাগে, কিন্তু তুমি কিছু জায়গা আছে যেগুলো বলো সেগুলো ভালো লাগে না। আমি জানি না তোমার ভিডিও, তুমি যাকে আমি পছন্দ করি তার এগেনস্টে কথা বলো, তারপরেও তোমার ভিডিওটা আমার ভালো লাগে তোমার স্বচ্ছতার জন্যে, তোমার কথা বলার জন্যে। তবে তুমি মুখের যদি ভাষাটাকে একটু কন্ট্রোল করো, তাহলে তোমার ভিডিওটা দেখতে আরও বেশি ভালো লাগবে। তাদেরকে কিন্তু আমি কোনো দিন একটা বলতে পারবো না, কাউকে একটা নেগেটিভ কমেন্ট করে তাদেরকে দুচ্ছাই করেছি, তাদেরকে কমেন্টে লাভ রিয়াক্ট দিয়েছি, আরও বলেছি থ্যাংক ইউ, আরও হ্যাঁ আমি নিজেকে শুধরাবো, কারণ ভাষাটা নিয়ে আমার অনেকেই প্রবলেম ছিল। আর ভাষা আমি সত্যিকার সবাইকে খারাপ ভাষা দিতাম না। ওই কেয়া, ঝুমা, মৌমিতা, দেখো কেয়ার কথা একটুখানি বলবো। মাঝরাত 1টার সময় মনে হয় ও আর বিশু ইন্টু খেলেছে, খেলার পর বিশু বাথরুমে গেছে আর কেয়া ক্যামেরা অন করে দাঁড়িয়ে আছে। বলছি এখন রাত 1:30 বাজে না 1:45 বাজে, ও বাথরুমে গেছে, ও বেরোলে আমি লাইনে দাঁড়িয়ে আছে, আমি যেমন তোমাদেরকে কি বোঝালো, ওরা এখন একটু কিতকিত খেলেছে, তাই দুজনে মিলে এখন বাথরুমে গিয়ে ধোয়াধুয়ি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, মানে রাত 1:30টার সময় যে বাথরুমের কোনায় দাঁড়িয়ে দুটোর ভিডিও করার কি মানে এরা নোংরামি। এখন তো তাও গালাগালি খেতে খেতে এই জায়গায় এসেছে, আর না হলে ওরা ওই কুকর্মের পর যে কীভাবে বাথরুমে গিয়ে ধোয়াধুয়ি করতো সেটাও দেখিয়ে দিত। এটা আমি তোমাদের এক্সাম্পল দিলাম, তার জন্যে ওদেরকে গালাগালি দিতাম। আমি ব্লগারদের গালাগালি দিতাম না, আমি গালাগালি দিতাম নোংরা যারা ব্রা প্যান্টি পরে ক্যামেরা অন করতো, যারা বগল চাচতো ক্যামেরা অন করতো, যারা বাথরুমে গিয়ে নিজের গোপনাঙ্গ ধোয়াধুয়ি করতো ক্যামেরা অন করতো, তাদের জন্যে। এটা আমি বললাম। তাই এখানটা বলছে দরদ দেখাতে এসো না, যে ও যে এত সুন্দর একটা কমেন্ট লিখেছে যে সত্যি আমি না যাবে না। এই যে বড় লিডার বা বড় লিডার যখন বলে দিয়েছে কার কে লেঙ্গে লড় লেঙ্গে,
দুনিয়া উখাড় দেঙ্গে। ওরে আর বড় লিডার যখন বলেছে আর কি দরকার অন্য কারোর কথা। नहीं सुनेंगे, दर्द मत दिखाओ हमको, दर्द मत दिखाओ, हम पाताखोर है, हम माताल है, दर्द मत दिखाने के लिए आओ। যাই হোক, তাই এখানটায় বলেছে তোমাকে দরদ দেখাতে হবে না, ওর গতিবিধির দিকে নজর রেখেছে। আরও অনেকটা আছে, আমি আর পড়লাম না, আমি একটু ধীরে ধীরে পড়ি অনেকটাই। তাই এখানটায় মানে ওর হাজব্যান্ড একজন আর্মি অফিসার মানে সরি আর্মির একজন যোদ্ধা, তাহলে সেইখানটায় তার বউ কার ভিডিও দেখছে না দেখছে নিশ্চয়ই সে জানে। তাহলে সেই বলতো এই একজন বাংলাদেশিকে তুমি কমেন্ট করতে যেও না, তুমি ফেসে যাবে। সে একটা ইউটিউবার, সে যখন ভারত সরকার এখনও বাংলাদেশের ভিডিও আমাদের সামনে পেশ করছে, তাহলে আমরা তার ভিডিওটা কেন দেখব না? ভারত সরকার এখনও যখন সেই ভিডিওতে হচ্ছে লাইক কমেন্ট করার অপশান রেখেছে, কেন করব না? আবার বলছি, শেখ হাসিনা কোথায় আছে? বাংলাদেশের যে প্রধানমন্ত্রী ছিলেন একটা সময়, সে আছে কোথায়? তাহলে বাংলাদেশের এখন যে জঙ্গিপানা চলছে বা এখন যে ওখানে কি সবাই এখন খারাপ? এই যে বলে না আমাদের এই যে পাকিস্তানে তো প্রচুর জঙ্গি, আবার এই যে তারা যেই যা হামলা করছে তাদের ভিতরে পাকিস্তানে তো কিছু অংশ লোক আছে ভালো। মুসলিমদের মধ্যে যারা জঙ্গি তৈরি হয় তারা তো আলাদাভাবে ইয়ে করছে, কিন্তু তার মানে কি পুরো মুসলিম গোষ্ঠীটাই খারাপ? হ্যাঁ, সব খারাপের খাতায় আমরা নাম লিখে দেবো? দেখো, এইগুলো আমার বলার কথা নয়, তবুও আমার বলতে হচ্ছে। এই যে আমি বললাম, এখনই তুমি হসপিটালে যাও, তোমার ভীষণভাবে তুমি অসুস্থ, তোমার এখন যে কোনো রোগ হয়েছে, তোমার এখন বিভৎস, তুমি একদম মারাত্মক, এক্ষুনি তোমার প্রাণ যায়, তখন তুমি হসপিটালে ছুটবে, ওখানে কি জিজ্ঞেস করবে এই তুমি মুসলিম? না না, দেখাবো না, সরো না। আজকে আর্মি অফিসার যারা যুদ্ধ করছে তাদের ওখানে লেখা আছে তুমি মুসলিম, এই তুমি মুসলিম, তুমি গুলি চালাবে না, সরো। তুমি মুসলিম মানে তুমি জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়ে রেখেছো, হতেই পারে তুমি ওই জঙ্গিদেরকে গুলি করার সুযোগ করে দিচ্ছ, এগুলো হতে পারে? হয় কোন মুসলিমের জন্য সব মুসলিম খারাপ হয়ে যেতে পারে? যারা জঙ্গি, যারা হামলা করছে, যারা অশান্তি বাঁধাচ্ছে, যারা ঝামেলা তৈরি করছে, তার জন্য সব খারাপ? এই যে আমরা যে কোনো কলেজে দেখি ছাত্র ধর্মঘট, ওগুলোকে কি বলে যেন, দাঁড়াও আমি বলছি, ইউনিয়ন। একটা কলেজের মধ্যে একটা ছাত্র ইউনিয়ন কিন্তু একটা আলাদা একটা সাইডে থাকে। তা বলে কি গোটা কলেজে যে যত স্টুডেন্ট পড়ে তাদেরকে সবাইকে কি ছাত্র ইউনিয়নের নাম লেখাতে হয়? না, তোমার স্বেচ্ছায় তুমি যদি ইচ্ছা করো তুমি নাম লেখাতে পারো, তুমি যদি না ইচ্ছা করো নাম লেখাতে পারো না। আশুতোষ কলেজের সব থেকে বেশি এই হয়, কি নাম যেন, এক্ষুনি আমি বললাম, দেখলাম সেকেন্ডে ভুলে যে ইউনিয়নবাজি হয়। আশুতোষ, ওখানে মহামায়া আর হচ্ছে যোগমায়া, এরকম। হ্যাঁ, তোমার হচ্ছে 3টে পার্টের কলেজটা হয়, তো 3টে কলেজের ভেতরে ওখানটায় কিন্তু বড় সড়ো ইউনিয়নবাজি আছে। মাম্পি কোনো দিন ইউনিয়নে যায়নি না, কিন্তু কোনো দিন মাম্পিকে হ্যারেসও করেনি কেউ যে কেন ইউনিয়নে আসছো না বা কেন তুমি এইটা করছো না, বা কোনো দিন মাম্পি ওই কলকাতায় থাকাকালীন একদিনও এক ফোঁটাও হ্যারেসমেন্টের শিকার হয়নি। তাহলে আমি বলছি, মানে কি আমি ইউনিয়ন হচ্ছে বলে কি আমি সব মেয়েদেরকে বলবো খারাপ? ওখানটায় কলেজের সামনে ওপেন দাঁড়িয়ে মেয়েগুলো এরকম ছোট ছোট গেঞ্জি পরে সামনে, সকলের সামনে ওপেন কলেজের সামনে সব সিগারেটের দোকান, পান বিড়ির দোকান, সিগারেট খাচ্ছে এবং নানান রকম সেজে গল্প করছে, ছেলে মেয়েরা সব আড্ডা মারছে আর কি মারছে। তাহলে তার পাশ দিয়ে পরে বোরখা পরেও মেয়েরা যাচ্ছে, আবার হচ্ছে চুড়িদার পরেও মেয়েরা যাচ্ছে। কি এখানে কি বোঝাতে চাইছো? যে ইউনিয়নবাজি, এই যারা সুস্থভাবে বসবাস করছে তাদেরকে কি হ্যারেস করছে ইউনিয়ন করছি বলে? ওরা না, করছে না। এই কিছু মানুষ ওয়াইটিতে এসেছে, তারা শুধু জাত, দেশ, ধর্ম নিয়ে ব্যতিব্যস্ত, একদম ব্যতিব্যস্ত করে রেখেছে। তাহলে সীমান্তিকার বর একজন আর্মি ম্যান, তা সেই তো বলে দেবে, তাদের তো ভারত সরকার থেকে তাদের কাছে তো সার্কুলার থাকবেই যে না, তুমি একজন ইন্ডিয়ান আর্মি হয়ে তুমি তোমার ওয়াইফ বাংলাদেশি কারোর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারবে না। সে কমেন্ট করেছে বলে সে দেশদ্রোহী মানে কোনো খবর পাচার করছে? মানে কুচবি, একটা মানুষকে হ্যারেস করার কুচবি থাকতে পারে, কুচবি এদের কাছে থাকতে পারে।
আমি ওদের কথা শুনিনি, তাই আমি দেশদ্রোহী হয়ে গেলাম। আমি ফোকলার যে কটা রেকর্ড চলছে, একদম যে কটা রেকর্ড চলছে আরসের কাছে, সব কটা কথার মাঝখানে কিন্তু আমিও ছিলাম। একদম আমি বলছি আমিও ছিলাম। আমি কিন্তু উনি যে কটা কথা বলছে আমি কিন্তু সব কটা কথা শুনছি, কিন্তু ওই কলটা আমার ফোনে রেকর্ড হয়নি। ওই ফোনটা যদি ওনার ফোনে রেকর্ড হয়ে থাকে, কারণ আমি কারোর কল রেকর্ড করি না। আজ পর্যন্ত তুমি আমার ভিডিও সব ঘেটে খুঁজে পেলেও কোথাও খুঁজে পাবে না যে আমি কারোর কল রেকর্ড রিভিল করছি। কল রেকর্ড যদি আমাকে কেউ পাস করে, মানে দেয়, ওই উনিই দিত, আমাদের লিডারই আমাকে পাঠাতো, এই কলটা বারবার শোনাও, বারবার শোনাও, ওই জায়গাটা বারবার শোনাও, বারবার শোনাও, বারবার শোনাও, বারবার শুনিয়ে শুনিয়ে মানুষের মগজে ঢুকিয়ে দাও। তোমাকে একবার না বারবার 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 শুনিয়েতে হবে। শোনাতে শোনাতে মানুষের মগজে ঢুকিয়ে দাও মর্কট কতটা খারাপ, মর্কট একটা রেপিস্ট, মর্কট একটা ক্রিমিনাল, মর্কট কত খারাপ। তোমরা দেখবে আমার চলন্ত লাইভে কত ফোন আসতো যখন আমি মর্কটের বিরুদ্ধে লাইভগুলো করেছি। শোন মর্কট, দেখবি তোর এগেনস্টে যখন আমি লাইভগুলো করতাম, ওই লাইভের মধ্যে আমাকে কতবার ফোন করতো আর আমি কতবার ফোনগুলো রিসিভ করতাম, আর রিসিভ করার পরেই দেখবি তোর রেকর্ডগুলো চালাতাম। মানে ওপর থেকে, আমার ওপর মহল থেকে চাপ আসতো আমার কাঁধে, একটা চাপাত করে চাপ দিত, এই রেকর্ড চালাও, রেকর্ড 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 চালাও 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 চালাও। মানুষ, আমি হয়তো অন্য ওয়েতে কথা বলছি, অন্য তালে চলে গেছি, অন্য ছন্দে চলে গেছি, না আবার সেখান থেকে টেনে আনবে, আমাকে দড়ি দিয়ে টেনে নিয়ে এসে আবার বলবে রেকর্ড 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 রেকর্ড, বাজা 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 বাজা। আমি ভীষণ শান্তি পাচ্ছি। শোন, সেখানেই জুটেছিস তুই, যুদ্ধ মেরেছিস, উনিও তোকে ঝাঁটালাতি কম খাওয়াইনি আমাকে দিয়ে। এবার তোর বুকের 5 জোর আমাকে আমার পায়ের তলায় গুড়িয়ে দিয়েছি, তোর ওরা মানে সব থেতো করে দিয়েছি, তোর কলিজা থেকে তোর অচিন পাখি বের করে দিয়েছি। উনি কিন্তু আনন্দ নিয়েছে, হ্যাঁ তোরা দুজনে। তো সেইখানটায় এই রেকর্ড আমার ফোনে নয়, আমি করি না, আমাকে পাস করে, আমি সেগুলোই শোনাই। তো সেরকমই ওনার ওই কথোপকথনটা আমি তো রেকর্ড করিনি, কে করেছে তাহলে? অটো রেকর্ড ফোকলার ফোনেই ছিল, ফোকলা রেকর্ড করেছে, ফোকলা রেকর্ড করে ফোকলা দিয়ে দিয়েছে, এবং ফোকলার যে ওর সাথে কথা বলে সেটার প্রমাণও তোমাদের দিয়ে দিয়েছে। ধরিত্রী কী ভিডিও নামিয়েছে, যে ভিডিওটা ওর পছন্দ হয়নি সেটাও বলেছে, দেখেছো ধরিত্রীকে দিয়ে আমার নামে কি ভিডিও নামানো করিয়েছে, সেটাও বলেছে। তাহলে কি করে এই দেশদ্রোহিতা আমার দিকে অ্যাঙ্গেল করে ঘোরায়, কি করে, কোন মুখ নিয়ে ঘোরায়, কি হিসেবে ঘোরায়, সন্দেহের বশত কি হিসেবে ঘোরায়? এটাই এরা, এটাই এরা। এদেরকে, এদের এখন আকাশের ওপরে ডানা মেলে উঠছে, বলে না অতি উঠতে যেও না, ডানা খসে পড়ে যাবে, অতিবার বেরো না, ঝড়ে উড়ে যাবে, আর অতি ছোট হয়েও না, ছাগলে মরিয়ে খাবে। তাই অতিরিক্ত ওভার কনফিডেন্স, কনফিডেন্স ভালো অবশ্যই, তোমার ভেতরে পাওয়ার আছে, এটা আমি মানছি, এটা আমি 100% মানছি এবং বারবার মানছি। তোমার মধ্যে পাওয়ার আছে, আর তোমার সেই পাওয়ারের বলেই কিন্তু অনেকটা আমাদের এই বড়ো চ্যানেল রক্ষা পেয়েছে। অবশ্যই বড়ো চ্যানেল মানে বুঝতে পারছো, তোমরা যাকে বাচ্চার বাবা বলছো, আমি তাকে বড়ো চ্যানেল বলছি। হ্যাঁ, ওদের কাছে তো ওদের দেখিয়েই আমার ফেস ভ্যালু হয়েছে, বা ওদের দেখিয়ে আমার সাবস্ক্রাইব হয়েছে, সেই হিসেবে বলছি বড়ো চ্যানেল। তাই বড়ো চ্যানেল, তোমার হচ্ছে বড়ো চ্যানেলের অনেক জায়গার বিপদ উনি রক্ষা করেছে। দেখো, সঠিক কাজে সঠিক জায়গায় সঠিক পদ্ধতি অ্যাপ্লাই করলে সেটা ভালো ফল পাওয়া যায়, এটা জানি। কিন্তু তুমি অহেতুক একটা মানুষকে যদি হ্যারেস করতে চাও, অহেতুক একটা মানুষকে যদি ফাঁসাতে চাও, সেটা কি ফাঁসাতে পারবে? এই যে আজকে দীপ্তিকে টেনে নিয়ে এলে, ঝুনো নারকল, এই দীপ্তিকে তুমি কত ফোন করো, ফোন করে তুমি ফোন করো, তুমি ফোন করে কথা বলে তারপরে আমাকে লাইনে নেওয়ার কথা বলো, আমাকে লাইনে নেওয়ার আগে তোমরা দুজনা গল্প করো, গল্প করার পর যখন দেখো, তখন মানে সুযোগ পাও বা বোঝো, তখন আমাকে লাইনে নাও। এই দীপ্তি আজকে ঝুনো নারকেল হয়ে গেল, আমি দেশদ্রোহী হয়ে গেলাম, যার জন্যে তুমি সত্যি, তুমি আমার ছোটো বোন। না 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 না, আমি সীমার এগেনস্টে কোনো দিন যাবো না। সীমা, তোমার কি আমাকে গালাগালি দিতে ইচ্ছে করছে? নাও, দিয়ে নাও, কী কী গালাগালি দেবা তোমার দিদিকে দিয়ে নাও, দিয়ে নাও। কিন্তু উনি আমার থেকে বয়সে ছোট, তবু আমাকে দিয়ে দিদি ডাকায়, ভাবতে পারছো তো? উনি কিন্তু আমার থেকে বয়সে অনেকটাই ছোট, মানে উনি আমায় বলেছে যে তোমার থেকে আমি বয়সে ছোট, 1 বছর 1.5 বছরের ছোট, কিন্তু তারপরও আমাকে ওনাকে দিদি ডাকতে হবে, এটাই হচ্ছে আমার পোড়া কপাল। কি বলবো? তো চলো এখন আমি একটু টেপিকে নিয়ে বলবো। আমার টেপি বলে না, গরিবের কথা বাসি হলেও সত্যি হয়,
একদম গরিবের কথা বাসি হলেও সত্যি হয়। তাই আমার টেপির এখন বিয়ে বাড়ির লোকরা সব ওদের বাড়িতে, তারা দিল্লি ফিরে যাবে, মানে যেখানে থাকে ব্যাঙ্গালোর বা দিল্লি যেখানে হোক কাজ করে সেখানে ফিরে যাবে। এবার তারা রিটার্ন টিকিট কেটে এসেছে, তার মানে ঠাম্মি এদের ভরসায় আসেনি, একদম রিটার্ন টিকিট কেটে এনে ঢুকেছে। যে তোরা যতই করিস বাহানা, আমি তোদেরকে আর ভরসা করব না, তোদের কাছে আমি আর থাকবো না। তা বিয়েবাড়ির অনুষ্ঠান নেমন্তন্ন খেতে এসেছে, খেয়ে দিয়ে এখন বেরিয়ে যাবে। তার আগে এইখানে এসে তা বলছি কি আমাবস্যার এরকম মুখটা আবার তবলা হয়ে গেছে কেন? হুম, আমাবস্যার মুখটা আবারও তবলাখানে হয়ে গেছে কেন? তবলার মতন। আমাবস্যা হাসছে না, মেয়ের সাথে কথা বলছে না, মন খুলে আনন্দ করছে না, ফুর্তি করছে না। সেই শাশুড়ি আজকে চলে যাবে, একদম প্যাকিং জ্যাকিং সব তৈরি হচ্ছে, তবু খুশি নেই। আমাবস্যা কিন্তু খুশি নেই, এটা আমি বুঝলাম না। এই তো বিয়েবাড়ি খেয়ে এলে, আর খুশি কি থাকতে পারে? বিয়েবাড়ি খেয়েও তো এই যে মনের আশা নিয়ে, এত বড় ব্লগারের মা হয়ে যে মনে আশা নিয়ে যে চ্যানেল খুলেছিল, সেই চ্যানেলে তো ভিউ হয় না, বরং যে দু চারজনও দেখতে যায় শুধু ওই আমাবস্যাকে গালি দিয়ে 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 মেরে ফেলে। তো সেই জায়গায় আমাবস্যা দেখছে এইকে তো এনে তো আমার চারিদিকে লস, বরং লোকে আমাকে চিনতো না, ওর মা হিসেবে যেটুকু মান সম্মান আমার বেঁচে ছিল, ওকে আমার কাছে আনার পর সেটুকু ধুয়ে গেল। আর ফোকলা তো যখন বেরিয়ে যাওয়ার পর ওদের তো মুখোশ আরও টেনে খুলে দিয়ে গেছে, আরও একদম যাচ্ছে তাইভাবে মানুষ এখন ওদেরকে একবারে ধুয়ে পরিষ্কার করে দেয়, একদম খাঁচা খাচ খাঁচা খাচ খাঁচা খাচ, মানে কাপড় কাচার মতো চাপা চাপ ঝাপা ঝাপ ধুপ 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 করে একবারে ধুয়ে বেরিয়ে দিয়ে যাচ্ছে। সম্মান নেই। সেটার কারণে নাকি শাশুড়ি মা আরও কিছু, শাশুড়ি মায়ের কাছ থেকে আরও কিছু খেঁচার মানে ইচ্ছা ছিল, শাশুড়ি মা বোধহয় সেই মনোবাঞ্ছা পূর্ণ করেনি। মানে যেরকম ভেবেছিল যে আমাকে আরও বেশি কিছু মালকড়ি দেবে, কিন্তু শাশুড়ি এখন চালাক হয়ে আর বড় ছেলে বা ওই বৌমাকে আর সেইভাবে পাত্তা দিচ্ছে না। সেই কারণে তবলামুখী তবলা, মানে আমাদের আমাবস্যার তবলা বড় হয়ে গেছে, ভার হয়ে গেছে। মেয়ের সাথেও তো দেখলাম তবলা, এই আমাদের আমাবস্যা সেইভাবে মন খুলে কথা বলছে না কেন? মা মেয়েরকে আবারও কি লেগেছে নাকি কুটকুটানি লেগেছে? শোনো, মেয়েদের এই যে বলে না বিয়ের পর কোনো মেয়ে, এটা কিন্তু একটা উপমা বলছি, এই যে লাউ গাছে না লিকলিকে লিকলিকে লাউয়ের ডালগুলো, কিন্তু তার ভেতরে কিন্তু এত বড় একটা লাউ ঝোলে। এটা একটা উপমা, আমাদের ছোটোবেলায় মা বাবা শোনাতো, বলছে ওই লিকলিকের ডাটের ওপরে এত বড় একটা লাউ ঝুলিয়ে রাখছে, কোনো কিছু হচ্ছে না, না ডাল ভেঙে পড়ছে না লাউ ভেঙে পড়ছে, আর লাউয়ের মতো ঝুলছে, আর ওই ডালের মতো আছে, আর বরং লাউ গাছ আরও তত্তর তত্তর করে বেড়ে যাচ্ছে। কিন্তু ওই লাউটা যখন এই গাছের ভেতর থেকে ক্যাচাত করে খেতে আলাদা করে দেবে না, তারপর তুমি আজ শত চেষ্টা করো ওই ডাঁটি দিয়ে ওই লাউ গাছে আর ওই লাউটাকে তুমি লাগাতে পারবে না। ও একবার যখনই ওইটা তুমি ওর সঙ্গে বাঁধতে যাবে, একদম ডালপালা নিয়ে ভেঙে উপরে পড়ে যাবে। এইটা নিয়ম। যতদিন না বিয়ে হচ্ছে ততদিন মা বাবার কাছে তার সন্তানরা কখনোই বোঝা হয় না, না বোঝা হয় না ভারী হয়, কিচ্ছু হয় না। কিন্তু এই বিয়ে হয়ে যাওয়ার পর মা বাবার কাছে সে সন্তান, কিন্তু সে সন্তান সেই জায়গায় থাকে না। হ্যাঁ, আজকাল দেখে না, সবাই দেখে, সবাই আগেও দেখতো এখনও দেখে, কিন্তু ওই আইবুড়ো মেয়ের মতন আর দেখে না। এখন দেখে এই তুই এসেছিস তো সংসার ছেড়ে, এইবারে তুই ফোকটিয়ায় খাওয়া হবে না, নিজের গতরটাকে নাড়া গতরটাকে নাড়ালে খেতে পাবি, নালে পাবি না। বাবা সেই আইবুড়ো মেয়ের মতন কাজ না করিয়ে সংসারে যা ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে খাটের ওপরে শোয়া, কানে হেডফোন দিয়ে গান শোনা, আর স্কুল কলেজে যাচ্ছ কি যাচ্ছ না, বাবা এই খাতা লাগবে, মা এই বই লাগবে, মা আমি আজকে এটা দিয়ে ভাত খাবো না, আমি এটা দিয়ে এটা করবো না, ততদিন অবধি মাও শুনবে বাবাও শুনবে। কিন্তু ওই যে বিয়ে করে শ্বশুরবাড়ি যাওয়ার পর, রিটার্ন আসার পর তুমি ওই পুরনো খাটের ওপরে শুয়ে তুমি হেডফোন দিয়ে গান শুনবে, মা তোমার কাছে থালা সাজিয়ে এনে দেবে, আর বাপ তোমার যত রকমের চাহিদা আছে সেগুলো পূরণ করবে, মুখে মুড়ো ঝাঁটা দিয়ে পিটিয়ে সোজা করে দেবে। একদমই না। তাই শ্বশুরবাড়ি থেকে বেরোবার আগে 10বার ভাববে। লাউ গাছ থেকে কিন্তু লাউ কেটে নেওয়া হয়েছে, সেইটা কিন্তু আর জুড়বে না। হ্যাঁ, সেই সব মা বাবারা অবশ্যই তার সন্তানের পাশে থাকে যারা দেখে সত্যি অত্যাচার হচ্ছে, সত্যি আমার মেয়েটা শ্বশুরবাড়ি থাকতে পারছে না, আমার মেয়েকে শ্বশুরবাড়ি রাখা যাবে না, এই মেয়েকে আমার শ্বশুরবাড়িতে রাখলে সত্যিই হয়তো আমার মেয়েটার প্রাণ আমি ফিরে পাবো না। এরকমও হয়, এরকম ঘটনা হচ্ছে না তা নয়। তো সেই ক্ষেত্রে কিন্তু মা বাবারা অ্যালার্ট থাকে, সেখানটায় মেয়েরাও সচেতন থাকে যে আজকে
আমি ডিভোর্স নিয়ে চলে যাচ্ছি, মানে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। মাম্পির এক বান্ধবীর দিদির কথা আমি বলি, এটা নামটাম আমি করব না। এত সুন্দর দেখতে যে কি বলবো, পরীর মতো দেখতে, এবং জামাইটাও তাই, কি সুন্দর দেখতে। আমি তো ওদের ফেসবুকে ছবি দেখে আমি বলছি মাম্পি যেমন জামাই তেমন মেয়ে, খুব সুন্দর দেখতে। কিন্তু কোনো মতে জামাই মেয়ের বনিবনা হয়নি। তো সেখানটায়, আর মেয়েটা অল্প বয়সেই বিয়ে হয়েছিল। তো সেখানটা বলছে মা জানো তো ওদের ডিভোর্স। তা আমি বলছি তাই? বলছে হ্যাঁ। দিয়ে ডিভোর্স হয়ে গেল। ডিভোর্স হওয়ার পর কী করলো, মেয়েটা পড়াশোনা শুরু করলো। পড়াশোনা শুরু করে ব্যাংকে চাকরি নিল, একদম তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যাংকেই মনে হয়, যাই হোক চাকরি নিল। চাকরি নেওয়ার পর তারপর আবারও হয়তো বছর 2-3 পর একটা ভালো ছেলে দেখে। এই প্রথম ওরা কিন্তু ইউটিউব এইসব করে না, বা এইসবের মধ্যে নেই, ফেসবুকে ছবি পোস্ট করা বা একটু রিলস টিলসও এইসবও করে না। এইগুলো আলাদা ধরনের মেয়ে হয়। ছাড়াছাড়ি হলো বা ডিভোর্স হলো মানে কারোর জীবন থেমে গেল না। সেখান থেকে কিন্তু ও আবার বাপের বাড়ি গিয়ে, কারণ মাম্পির বান্ধবী মানে ওই বান্ধবীটা মাম্পির সাথে পড়ে, মাম্পির ক্লাসে পড়ে, আবার ওর দিদিও গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য আবার কলেজে ঢুকে গেল। পড়াশোনা একদম, তার মা বাবার একটাই কর্ম ছিল মেয়েটাকে পড়াশোনা এডুকেট করা, মানে এডুকেশনটা বাড়িয়ে দেওয়া, সরি একটু আটকে গেছে, এডুকেশনটাকে আরও একটু হাই করা, এবং যেখানটায় মেয়েটা স্টপ হয়েছিল সেখান থেকে আবারও শুরু করা। পড়াশোনা শুরু করে সুন্দরভাবে চাকরি নিয়ে আবারও ভালো জায়গায় বিয়ে হলো। তাহলে টেপিরও যখন স্বামীর ঘরে এরকম হয়েছিল, বা স্বামী সত্যি অত্যাচারী ছিল বা যেরকম ছিল যেটাই হোক, তারপর বেরিয়ে যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করার এত হুড়োহুড়ি কিসের ছিল? তার মানে ওই শ্বশুরবাড়িটা ছাড়াটা ওর আসল প্রবলেম অন্য না, আসল ইচ্ছাটাই হচ্ছে একে বিয়ে করবে বলে ওকে ছেড়ে এসেছে। তারপর নোংরা কেচ্ছা কেলেঙ্কারি, তারপর তো ওকে বিয়ে করেও তো শান্ত থাকিনি, তারপরেও তো আবার এসছে জিসকে ডোলে সোলে जिसमें मन मेरा डोले जिससे प्यार करेंगे करेंगे हाले हाले হ্যাঁ 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 सताना के सुनता है কি গান। তো যাই হোক, এই যে তাতেও তো থেমে থাকিনি। তাহলে এদের কোথায় মান সম্মান, আর এদেরকে মান দেবে কে? তো সেই হিসেবে ফোকটেপির মা একদম গালাগালি খেয়ে খেয়ে চিড়ে চ্যাপটা হয়ে যাচ্ছে, চিড়ে চ্যাপটা। তো সেই মানে না ওইদিকে ইউটিউব থেকে পেমেন্ট পাওয়ার কোনো চিন্তা, পেমেন্ট কারণ ভিডিও তো মানুষ দেখতেই চায় না। আবার এইদিকে টেপিরও আসল পর্দা মানে ফাঁস হয়ে যাওয়ার পর টেপিকেও আগের মতো মানুষ না দেখে, না পছন্দ করে, না ভিউজ দেয়। তার ভেতরে তো টেপির ওই ন্যাকা ন্যাকার যাত্রাপালা, একদম ভিডিওগুলোর ভেতরে কিচ্ছু থাকে না, কিচ্ছু নেই, জাস্ট ফর এটার দায় সারা একটা করতে হবে ওর ডেলি রুটি। এই যে এটিএম দেখলে না, বোতামগুলো টিপলো আর গাছ করে টাকাটা বেরিয়ে এলো, এটার কারণে। এই যে মেয়েকে নিয়ে গিয়ে রেখেছে, এখন আর মেয়েকে হয়তো ভালো লাগছে না, মেয়ের সঙ্গে মন পড়ছে না, বা এই যে এত চারিদিকে নোংরা নোংরা কথা ছড়িয়ে গেছে, সে জায়গায় বিয়ে বাড়িতেও তো সে সম্মান পায়নি না। ওর মা কার সাথে শুয়ে আছে সেটা তো আমরা দেখলাম। করে আসি, বুঝেছো? ঝগড়া শোনা কি হয়েছে? মনের দুঃখ প্রকাশ করছে, অনেকক্ষণ পর মাহাতি বাড়ি এসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ওর গায়ে হাত দিবি না, কোনো টাচ করবি না ওর গায়ে। গন্ধ শুকছে আজকে। আমার জামাটা তুমি শুধু ধরে দেখো। আমি ধরবো না, এত প্র্যাক। এখন আমি তখন কথা যখন বলছি না হচ্ছে না কি করছে তো, কিন্তু আবার যে কথা বলবো বিস্কুট সোনা কি ব্যাপার, চোখটা তাকিয়েছে দেখো কি হচ্ছে? ও আমি এতক্ষণ ধরে ছিলাম না বাড়িতে, আরে রাগ করেছো সোনা জানো? এই এটা হলো এরকম আমি ঘুরছি, তুমি শুধু চলে যা। তো যাই হোক, সেই জায়গায় মান সম্মান একটু বিস্কুটকে তোমাদের দেখালাম। হ্যাঁ মাম্পি এলো, মানে এমন করছিল সেটা মনে হলো না দেখালে খারাপ লাগবে। তো সেই জায়গায় তো সত্যিকারের ওদের মানে টেপির সম্বন্ধে বলার তো তেমন কিছু নেই, আর নেই এখন মোটামুটি শেষের পাতায়। দুপুরবেলায় ওর মা রান্না করলো পুঁই ডাঁটা মাছের মাথা টাটা দিয়ে, তারপরে আলু ভাজা, উচ্ছে আলু ভাজা এইসব দিয়ে দুপুরের খাওয়া দাওয়া ওরা করলো। মাছও ছিল মনে হয়, তো মাছের ঝোল কি পাইনি না খাইনি,
ওটা ওর ব্যক্তিগত ব্যাপার। তারপর ওরা সেজেগুজে বিকেলবেলায় আবার বেরোলো, সেই আবার বরুণ বরুণ তোর দোকানের জামা কাপড়গুলো আছে না সব নিয়ে গেছে। তা একই দোকানে বারবার গেলে সেই দোকানে নতুনত্ব তো কিছু থাকে না, সে পুরোনো জিনিসগুলোই রয়েছে, পুরোনো স্টাইলগুলোই আছে, নতুন কিছু আনেনি। তাই গাদা নাইটি আর ওই রুপোর পায়ের কী সব মলঝল ওইগুলো, ওই যে আমার পায়েও পরা থাকে সবসময় একটা কালো ইয়ের মধ্যে, তা ওটা হলো রুপোর। ওগুলো কি রুপোর ছিল নাকি গো, নাকি এমনি কসমেটিক্সের দোকান থেকে কেনা? আমাকে লিখো তো, এটা আমি বেশ বুঝলাম না। তা ওটা হচ্ছে নাকি মানে প্রথমে টেপি ভেবেছিল টেপির পায়ে হবে না, কিন্তু পরে দেখলো ওদেরগুলো দেখে ওর বৌদিরটা একটু বড় মাপের আর একটার জন্য ছোট, তা ওটা হচ্ছে। তাই দেখার পর থেকে বেশ মনটা ওরও চেয়েছে ওই জিনিসটা কিনবে, কিনে পায়ে পরবে। তা ওগুলো কিনলে নাকি নজর টজর লাগে না, টেপিতে এমনি নজর লেগে গেছে, নাহলে কোথায় ছিল টেপির ভিউজ, কোথায় এসে দাঁড়িয়েছে। টেপির একটু ওগুলো পরা দরকার, কারণ নালে টেপির তো নজর লেগে যাচ্ছে, টেপিকে যে দেখছে সেই প্রেমে পড়ে যাচ্ছে, যে দেখছে সেই চুমু খেতে চাইছে, মানে টেপির অবস্থা একদম বারোয়ারি, মানে যে দেখছে সে প্রেমে পড়ে যাচ্ছে, যে দেখছে সেই চুমু খেতে চাইছে, আর যেখানেই যাচ্ছে সেখানেই শুধু ছেলেরা ওর পেছন করছে, মানে পেছনে পড়ছে, মানে ওই সব কিছু করছে না, পেছনে পড়ে যাচ্ছে। সেই নাইটি মাইটি ওইসব কিনে এনেছে, তো ড্রেস দেখালো, ওইগুলো বানাতে দিয়েছিল, আর কতগুলো প্যান্ট ড্রেস, কিচ্ছু নেই ভিডিওটার মধ্যে, কিচ্ছু নেই, কিছুই নেই যে বলবো ইন্টারেস্টিং সহকারে, কিছুই দেয়নি, কিচ্ছু মশলা নেই। ওটা জীবন, বাচ্চা নেই, কাচ্চা নেই, কোনো রকমের জীবনের কোনো গতিবিধি নেই, জীবনে কোনো বড় স্বপ্ন নেই, কিছু করার নেই। হ্যাঁ, মানে ও হচ্ছে এখন ওর বাপের বাড়ির ফ্যামিলির ওপরে একটা বোঝা। এটুকু মোদ্দা কথা বললাম, লাখ কথার এক কথা, ওর বাপের বাড়ির লোকেদের ওপর ও এখন একটা বোঝা মাত্র, যে বোঝাটা ওদেরকে বয়ে বেড়াতে হবে ওর বাপের বাড়ির লোকদের, যে আর পাচ্ছি নে গো, পাচ্ছি নে, এই বোঝা নিয়ে আর পাচ্ছি নে। তার ভেতরে এই মোটু মার্কা, এই জিম ঠিম, তারপরে হচ্ছে এই যোগা টোগা, এই তারপরে হারবাল মারবাল, মানে আমরা এই 2 বছরে টেপির ভেলকি নাচ চারটি দেখেছি মায়েরি, ভেলকি নাচ। এই দেখলাম যোগা করতে বসে পড়ছে, এই দেখলাম হচ্ছে তোমার হচ্ছে কী নাম যেন, জিম করছে, এই দেখলাম আয়ুর্বেদিক খেয়ে একদম স্লিম হয়ে যাবে, কিন্তু দেখো ফোলা ছাড়া কমলো না, এই দুধ চা খাওয়া ছেড়ে দিল একদম, ও এখন থেকে ডায়েট হার্বাল খাবে, মানে তোমাদেরকে গোল খাইয়েছে। তবে যদিও এখন তোমরা কিন্তু অনেক চালাক হয়ে গেছো, তোমরা এখন বুঝে গেছো ও কতটা মিথ্যেবাদী, কতটা সত্যি কথা বলছে, তার জন্য আর এখন তোমরা ওকে পাত্তা দাও না, এটা আমি বুঝেছি, তোমরা আর ওকে এখন একদমই পাত্তা দিচ্ছ না। তো চলো ভিডিওটা আর কি বলবো, ভিডিওটা এখন এতটুকুই রাখলাম, কারণ সীমান্তিকাকে বলতে চাই, প্লিজ সীমান্তিকা রাগ করবি না, আর আমাদের লড়াইয়ের মাঝে এরকম করে হাত ছেড়ে চলে যাবি না, তাহলে তো তোদের ওপর ভরসা করে আমি লড়াইয়ের ময়দানে নামতেই পারবো না। সরি, আমি নেমে গেছি যদিও, মানে তোদেরকে নিয়ে বড় যুদ্ধ করব সেই ভাবনাটাই তো ভাবতে পারবো না একদমই, কারণ এই তুচ্ছ তুচ্ছ কথায় যদি তোদের ভয় লাগে বা কষ্ট পাস বা মুখ লুকিয়ে রাখিস, ভিউয়ার্সরাও জানিস তো এক একটা ক্রিয়েটার্সদের কাছে বিশাল শক্তি, বিশাল শক্তি, এই যে তোদের পাশে থাকা, তোদের কমেন্ট বক্সে কমেন্টগুলো, আর এই যে তোরা যে মনোবল বাড়াস, এটা একটা বিশাল শক্তি। তা সেই জায়গায় তোরা যদি এরকম ভয় পেয়ে যাস, তোরা যদি এরকম মুখ লুকিয়ে ফেলিস, তোরা যদি মানে যখন এই যুদ্ধ দেখে কাঁপতে থাকিস, তাহলে আমি লড়বো কী করে, কাকে নিয়ে লড়বো, কাদেরকে নিয়ে লড়বো, কীভাবে লড়বো? তোরা আমার শক্তি, তাই তোদেরকে স্ট্রং থাকতে হবে। না, আমরা কোনো ক্রাইম করিনি, আমরা কোনো ক্রাইম করছি না, আমাদের কোনো ভয় নেই। আমি বলেছি না, কাজটা এমনই করো, এই যে আমি বললাম তো, আমাকে বারবার আমি বুক ঠুকে বলতে পারবো, গোটা ইউটিউবে কোনো ক্রিয়েটারের কাছে নয়, কোনো মানে ভালোবাসার কাজ মানুষের কাছেও নয় যে আমি ঝুড়ি ঝুড়ি নিন্দা করেছি কারোর নামে, না, কোনো দিন করিনি। তার জন্যে সবসময় বলি ওপেন টু অল, সব আমি যেটা ক্যামেরাতে বকি আমি সেটা পার্সোনালেও বকি। হ্যাঁ, পার্সোনালে হয়তো আর একটু বেশি জাজি মারি, আর একটু বেশি মুখ ঝামটা দিই, আর একটু বেশি বকাবকি করি, কিন্তু যেটা করি সেটা কোনো দিন যদি বাইরেও আসে, শুধু তোমরা ভাববা, তোমরা বুঝেই যাবা যে সীমা ঠিক করেছে, আর সীমা ঠিক বলেছে, আর সীমার বকারটা জায়েজ ছিল,
একদম নাজায়েজ কথা আমি বলি না, নাজায়েজভাবে চলি না। কারণ যখন ওর পাশে আমি সাপোর্টার হিসেবে দাঁড়িয়েছিলাম, তখন ওর প্রত্যেকটা ভালো আর মন্দতে ওকে টোকা আমার কাজ। ভালো হলে অ্যাপ্রিসিয়েট, দারুণ 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 করেছে আজকে ভিডিও, আর কোথাও ভুল করলে সেটা টোকা, এইটা ভুল, তবে ভিডিও করে নয়, পার্সোনালি বলেছি, অনেকভাবে বলেছি। তো সেটা আমার কাজ, সেটা আমি আমার সব জায়গায় আমি আমার কাজটাকে খুবই করেছি, একদম সুন্দরভাবে করেছি। তাই অবশ্যই ক্রাইম যখন করিনি ভয় কিসের, কোনো ভয় নেই। চলো চল, লড়কে লেঙ্গে, লড়েঙ্গে, করেঙ্গে লড়েঙ্গে জিতেঙ্গে। অবশ্যই আমি যদি ওনার শক্তি হয়ে থাকি, তাহলে আমি আমার শক্তি কেন হব না। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো।